আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন অনেকদিন পর ভৌতিক দুনিয়া। বেশ অনেকদিন পর আবারও কিন্তু ভৌতিক দুনিয়ার নতুন একটা এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেলাম এবং সাথে আছি বরাবরের মতোই জেফরি খান। আর একসাথে বলতে চাই যে আজকের পর্বটা কিন্তু খুবই স্পেশাল একটা পর্ব হতে চলেছে, বিকজ আজকে কিন্তু আবারও মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা আছে, বোঝাই যাচ্ছে। আর মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা মানে কিন্তু দারুণ কিছু। সো আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। আমি বিগত 10 দিন যাবৎ আমাদের বাংলাদেশের বাইরে ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, একটা ট্যুরে ছিলাম। এই জন্য আমি বেশ কয়েকদিন ঘটনা আপনাদেরকে শোনাতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এবং সেটা বলতে চাই ইনশাল্লাহ আমি এখন দেশে ফিরে এসেছি এবং আগের মতো আবারও নতুন নতুন সব ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে ডেফিনেটলি হাজির হব, এবং হাজির হয়েছি বলা যেতে পারে, এবং আজকে থেকে সে হাজিরা দিচ্ছি, এবং ইনশাল্লাহ আপনাদের কাছে আবারও আগের মতো করে এপিসোডগুলো প্রচার করে দিতে পারবো। এটাই আমার প্রত্যাশা, এবং আশা করছি আপনারা দারুণ রকম ভাবে এনজয় করবেন স্টোরিগুলো। সো আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু অনেকদিন পর স্টোরি আসছে, সো প্রথমে কিন্তু আমি বলতে চাই তরিকুল ইসলাম ভাইয়ের একটা মৃত্যুর পর ফিরে আসার একটা ঘটনা আছে, শামীম ইসলাম মিমাপুর একটা ঘটনা আছে, শফিকুল ইসলাম ভাইয়ের ঘটনা আছে, আবির ভাইয়ের একটা অসাধারণ ঘটনা আছে, এবং সজীব ভাইয়ের মাদ্রাসার জিনা, অর্থাৎ মাদ্রাসার জিনের যে ঘটনাটা সেটা একদম শেষে। আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় যাবে, এবং নিশ্চয়ই জানেন যে ভৌতিক দুনিয়ায় কিন্তু আপনারা চাইলেই ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে পাঠানোর দুটি ওয়ে আছে, একটা ইমেল আর একটা হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ বেসিকলি ওয়ান থিং। অবশ্যই ঘটনার শুরুতেই লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দিস ইজ ইট। আর বেসিক্যালি তেমন কিছু বলার নেই, আমি ঘটনায় চলে যাবো। জাস্ট বলবো ঘটনা কিন্তু পাঠাতে ভুলবেন না, ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। আর দেরি করবো না, চলে যাই সরাসরি আজকের প্রথম ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি তরিকুল ইসলাম বলছি রাজশাহী থেকে। আজকে আমি দর্শকদের জন্য ভৌতিক দুনিয়ার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। কথা না বাড়িয়ে চলুন গল্পে প্রবেশ করি। শীতের রাত, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কেবল রহিমা জেগে আছে তার ছোট্ট মেয়ে নাদিরাকে নিয়ে। নাদিরার জ্বর, সারা দিন জ্বরে কাঁপছে। রহিমা মেয়ের কপালে হাত রেখে দেখলো এখনো জ্বর কমেনি। বাইরে শীতের হাওয়া যেন বইছে, বাঁশঝাড় থেকে খসখস শব্দ ভাসছে। হঠাৎ রহিমার কানে এলো, মা মা। রহিমা চমকে উঠল, এ তো নাদিরার গলা নয়, শব্দটা আসছে বাহির থেকে। আবার শোনা গেল, মা আমি এসেছি। রহিমার বুক যেন থাক করে উঠল। এই গলাটা তো তার বড় মেয়ে শামিমার, কিন্তু শামিমা তো 3 বছর আগে মারা গেছে, জ্বরে পড়ে মারা গেছে, ঠিক যেমন আজ নাদিরার জ্বর। রহিমা জানালার কাছে গিয়ে দেখলো সত্যি তো বাগানে দাঁড়িয়ে আছে শামিমা, সাদা শাড়ি পরা, চুল খোলা, ঠিক যেমনটা ছিল সেদিনের। মা নাদিরাকে বাঁচাও, ওর জ্বর কমাতে হবে, তুলসী পাতা আর আদা দিয়ে চা বানাও। আমি যেমন চলে গেলাম নাদিরাকেও তেমন যেতে দিও না। রহিমা কাঁপতে কাঁপতে রান্নাঘরে চলে গেল, তুলসী পাতা আর আদা নিয়ে চলে এলো এবং চা বানালো, নাদিরাকে খাওয়ালো। ভোর হতে না হতেই নাদিরার জ্বর চলে গেল। পরের দিন সকালে রহিমা বাগানে দেখলো যে তুলসী গাছের পাতায় শিশির, আর পাশে একটা সাদা শাড়ির টুকরো গাছের ডালে সেটা ঝুলছে। রহিমা শাড়ির টুকরোটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো শামিমা সত্যি এসেছিল, এটা কোনো স্বপ্ন নয়। টুকরোটা একটা মিষ্টি গন্ধ লেগে আছে, যা শামিমার প্রিয় আদরের মতো। রহিমার চোখ ভিজে উঠল। তিনি সেদিনের কথা মনে করলেন, যেদিন শামিমাকে শেষ বিদায় দিয়েছিলেন। আজ যেন সেই শামিমা আবারও ফিরে এসে মায়ের বুক ভাসিয়ে দিচ্ছে বা ভরিয়ে দিয়েছে। রহিমার টুকরোটা যত্ন করে ঘরে নিয়ে এলো। তিনি ঠিক করলেন শামিমার স্মৃতির জন্য এই টুকরোটা যত্ন করে রাখবেন। এদিকে নাদিরা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। রহিমা প্রতিদিন তুলসী পাতা আর আদা দিয়ে নাদিরার জন্য চা বানাতে শুরু করলো।
কিন্তু অদ্ভুত ব্যাপার করতে লাগলো। প্রতি রাতে জানালার পাশে দাঁড়িয়ে একটা সাদা ছায়া দেখা যেতে লাগলো। রহিমা প্রথমে ভয় পেল, পরে বুঝতে পারলো এটা তার স্বামীমা। সে ছায়া কিছু বলতো না, শুধু নীরবে দাঁড়িয়ে থাকতো, যেন সে তার মাকে আর বোনকে দেখার জন্য এসেছে। একদিন রাতে ছায়াটা রহিমার স্বপ্নে এলো। স্বামীমাকে বলল, মা আমি ঠিক আছি, তোমাদের দেখাশোনা করতে এসেছি, কিন্তু একটা কাজ বাকি আছে। আমাদের বাড়ির পুরনো কূপের পাশে একটা পুঁথি রাখা আছে, সেটা অনেক শক্তিশালী, নাদিরার জন্য সেটা দরকার, পুঁথিটা বের করে রাখো। রিমা প্রচন্ড পরিমাণে ভয় আর কৌতূহল ভরা মন নিয়ে পরের দিন সকালে কূপের কাছে গেলেন। সেখানে তিনি মাটির নিচে খোঁজাখুঁজি করলেন, সত্যি সত্যি একটা পুরনো কাপড় মোড়ানো পুঁথি পেলেন। সেটা খুব প্রাচীন, পাতাগুলো সুন্দর হয়ে গেছে, পুঁথিতে বিভিন্ন ধরনের জাদু মন্ত্র লেখা ছিল। রহিমা বুঝতে পারলেন যে এই পুঁথি তাদের পরিবারের অনেক পুরনো সম্পদ। তবে পুঁথির কিছু পাতা পড়ে তিনি অবাক হলেন। সেখানে লেখা ছিল, তুলসী পাতার চা শুধু জ্বর নয়, অনেক রোগ সারাতে পারে, তবে এটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। পুঁথির মন্ত্র পড়ে তুলসী পাতার তেল কয়েক ফোঁটা ব্যবহার করলে বাচ্চাদের অনেক রোগ থেকে রক্ষা করা যাবে। রহিমা পুঁথির নিয়ম মেনে নাদিরার জন্য বিশেষ তেল তৈরি করলেন। এরপর থেকে নাদিরা আর কখনো অসুস্থ হলো না। রহিমা অনুভব করলেন স্বামীমা আসলে তাদের রক্ষা করার জন্য ফিরে এসেছিল। কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ নয়। প্রতিদিন রাতে রহিমা জানালার পাশে বসে স্বামীমার জন্য অপেক্ষা করতেন। কখনো সে আসতো, আবার কখনো আসতো না। কিন্তু একদিন রহিমা আবার স্বামীমার ছায়া দেখতে পেলেন। সেদিন রাতটা ছিল অন্যরকম, যেন চারপাশে এক গভীর নীরবতা নেমে এসেছিল। রহিমা জানালার পাশে বসে স্বামীমার ছায়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। রহিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। অন্ধকার একটা সাদা ছায়া ধীরে ধীরে জানালার বাইরে দেখা দিল। সেই ছায়া রহিমার দিকে তাকিয়ে এক মৃত হাসি দিল। রহিমা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন। স্বামীমার সেই বৃষ্টি আতরের গন্ধ আবারও বাতাসে ছড়িয়ে পড়ল। এইবার স্বামীমা ধীরে ধীরে জানালার দিকে হাত বাড়িয়ে কিছু একটা ইশারা করলো। মনে হলো যেন তাকে ডাকছে কেউ। রহিমা খুব ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন। তিনি শুনতে পেলেন এক ফিসফিস আওয়াজ, মা আমাকে শেষবারের মতো বিদায় দিতে এসো, এসো না। রহিমা বুঝতে পারলেন স্বামীমার আত্মা এখনো মুক্তি হয়নি। সে আত্মা কোনো এক অজানা উদ্বেগের জন্য তাকে জানাতে চায়। অবশেষে স্বামীমা তাকে জানালো যে বাড়ির সবচাইতে পুরনো ঘরের মেঝের নিচে ছোট একটা বাক্স আছে, যার ভিতরে তার কিছু মূল্যবান স্মৃতি রক্ষিত আছে। সেই বাক্সটি খুঁজে বের করতে হবে এবং সেই কূপের পাশে রেখে পুঁথির কয়েকটা মন্ত্র উচ্চারণ করতে হবে। এতে স্বামীমার আত্মা চিরতরে শান্তি পাবে। পরের দিন সকালে রহিমা পুরনো ঘরে চলে গেল। বহু কষ্টে মেঝের নিচ থেকে একটা কাঠের বাক্স পেলেন। বাক্সটি খুব পুরনো, ঢাকনায় ধুলো রীতিমতো জমে গেছে। বাক্সটি খুলতেই তিনি অবাক হয়ে দেখলেন সেখানে স্বামীমার ছোটবেলার কিছু খেলনা, একটা পুরনো রুমাল আর একটা চিঠি রাখা আছে। চিঠিতে লেখা ছিল, মা যদি আমি কখনো চলে যাই, জানবে আমি সবসময় তোমার পাশে আছি। রহিমার চোখ ছলছল করে উঠল। তিনি বাক্সটি নিয়ে কূপের পাশে গিয়ে পুঁথির মন্ত্র উচ্চারণ করলেন। তার মনে হলো যেন চারপাশে শান্তির একটা আবহ সৃষ্টি হয়েছে। সেই রাতে আর কোনো ছায়া জানালার পাশে দেখা গেল না। কিন্তু কিছুদিন পর নাদিরার একটা মিষ্টি আতরের গন্ধ অনুভব করতে লাগলো, যেটা শুধু তার মা অনুভব করতে পারে। সে বুঝতে পারলো তার প্রিয় আপু তাদের সব সময় রক্ষা করবে, এমন এক অদৃশ্য হয়ে থেকেও। নাদিরার অনুভূতি মিশে ছিল এক ধরনের শূন্যতা আর সান্ত্বনা। সে জানতো স্বামীমা চলে গিয়েছে আর ফিরে আসবে না। তবে সেই আতরের গন্ধ মাঝে মধ্যে ঘরের ভেতরে ছড়িয়ে পড়লে নাদিরার মনে হয় স্বামীমা যেন ঠিক তার পাশে আছে। এক রাতে নাদিরার ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলো। সে স্বপ্নে স্বামীমা এক আলোয় ঘেরা বাগানের মধ্যে দাঁড়িয়েছিল। তার বুকে ছিল এক স্বর্গীয় হাসি। স্বামীমা তাকে বলল, তুমি জানো আমি কোথাও হারিয়ে যাইনি, আমি তোমার চারপাশে আছি, তোমাদের সব সময় দেখছি। তবে তোমাদের কাছে একটা কাজ আছে, সেটা পূরণ না করলে আমি সম্পূর্ণ শান্তি পাবো না। নাদিরা ঘুম থেকে উঠে চিন্তিত হয়ে পড়ল। সে তার মায়ের কাছে স্বপ্নের কথা বলল। রহিমা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোর আপু হয়তো বা কিছুটা বলতে চাইছে। আমাদের বাড়ির পুরনো কাগজপত্র দেখতে হবে, হয়তো সেখানে কোনো সূত্র আছে। পরের দিন মা মেয়ে মিলে পুরনো ঘরের কোণে
একটা ট্রাঙ্ক ছিল, সেটা খুঁজে বের করতে শুরু করলো। ধুলো জমে পড়ে থাকা কাগজগুলোর মধ্যে একটা পুরনো নকশি করার চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আমাদের পরিবারের গোপন রত্নটি পাথরের উপরে পুরনো মন্দিরে ঢোকানো আছে। এটি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, যা আমাদের রক্ষা করতে হবে, অন্যথায় একটি অশুভ শক্তি এটিকে দখল করবে এবং আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। সেটা পড়ে নাদিরার মনে হলো শামিমা আত্মা এই রত্নটি উদ্ধার করার জন্য তাদের সাহায্য চাইছে। রহিমা ভয় পেলেও বুঝতে পারলেন তাদের কাজ করতে হবে। পরের দিন ভোরবেলা রহিমা আর নাদিরা মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরটি ছিল শহর থেকে অনেকটা দূরে একটা পাহাড়ের চূড়ায়। জায়গাটা ছিল নির্জন এবং বেশ রহস্যময়। সন্ধ্যার সময় তারা মন্দিরে পৌঁছালো। বাতাসে ছিল আতরের মিষ্টি গন্ধ, যেন শামিমা তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। মন্দিরের ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো অদ্ভুত একটা ঠান্ডা বাতাস এবং অন্ধকারে লাল আলো। নাদিরার হাতে যেন কেঁপে কেঁপে উঠল, কিন্তু রহিমা তার হাত চেপে ধরে বলল, ডরাবি না, ডরাবি না। মন্দিরের কেন্দ্রে একটা বড় পাথরের মূর্তি ছিল। মূর্তির পায়ের নিচে একটা গোপন দরজা দেখা গেল। তারা দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা আর নড়ল না। হঠাৎ করে আতরের গন্ধ আরো গাঢ় হয়ে উঠল, আর মূর্তির পায়ের কাছে একটা চাবি পড়ে গেল। দরজাটা খুলতেই তারা ভেতরে ঢুকে একটা রত্ন ভরা বাক্স দেখতে পেল। বাক্সটি থেকে আলোর ঝলকানি যেন বের হচ্ছিল। নাদিরার বাক্সটা তুলে নিল, তখনই তারা শুনতে পেল ভারী গর্জনে মতো একটা আওয়াজ। ঘরের ভেতরে বাতাসের ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো এবং একটি কালো ছায়া তাদের সামনে আবির্ভূত হলো। ছায়াটি বলল, রত্নটি এখানেই থাকবে, যেটি আমার শক্তির উৎস, কেউ এটিকে নিয়ে যেতে পারবে না। রহিমা মন্ত্র পাঠ করতে শুরু করলেন, যা সামনার চিঠিতে লেখা ছিল। মন্ত্রের শব্দে ছায়াটি দুর্বল হয়ে পড়ল এবং এক সময় অদৃশ্য হয়ে গেল। রত্নটি তারা মন্দিরের বাইরে নিয়ে এসে বাতাস শান্ত হয়ে গেল। তাদের চারপাশে পাখির ডাকে এক নতুন সকালের বার্তা শোনা গেল। শামিমার আতর গন্ধ শেষবারের মতো বাতাসে ছড়িয়ে পড়ল। রহিমা আর নাদিরা বুঝতে পারলো শামিমা এখন সম্পূর্ণ মুক্তি পেয়েছে। তারা বাড়ি ফিরে এলো এক নতুন বিশ্বাস নিয়ে, যে কোনো বাধা আসুক তারা একসঙ্গে তা অতিক্রম করবে, আর শামিমার আশীর্বাদ তাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। এই ছিল ঘটনা। যে ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি তরিকুল ইসলাম বলছি, রাজশাহী থেকে। And walaikum assalam, তরিকুল ইসলাম ভাই, and this is it. Wow, অনেক দিন পর তরিকুল ইসলাম ভাইয়ের একটা স্টোরি পেলাম। দিস ইজ অ্যামেজিং। আমার তরিকুল ইসলাম ভাইয়ের ঘটনাগুলোতে একটা অন্যরকম সাসপেন্স এবং খুব ইউনিকিটির একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করি। অলওয়েজ খুব মজার একটা ঘটনা ছিল, বাট ইন্টারেস্টিং, ভেরি ভেরি সাসপেন্সফুল একটা স্টোরি ছিল। আমি বলবো সত্যি অনেক সুন্দর স্টোরি ছিল। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে আমার সাথে সাথে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে, বিকজ স্টোরিটা অনেক সুন্দর করে গুছিয়ে লেখা ছিল এবং একটার পর একটা সাসপেন্স ছিল স্টোরিতে। যদিও ছোট স্টোরি, বাট অনেক বেশি সাসপেন্স ভরা একটা স্টোরি ছিল। দারুণ, এক কথায় দারুণ, অসাধারণ, খুব বেশি ভালো লাগলো ভাই। আশা করছি আপনাদের সবার কাছে এভাবে করে দারুণ দারুণ সব ঘটনা আমরা সবাই প্রচার করতে পারবো এবং ভৌতিক দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব খুব বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আসলে কি বলবো, আসলে বলার মতো ভাষা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আর বেশি দেরি করবো না, পরবর্তী ঘটনায় চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই, চলে যায় ঘটনায়। আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমেই আমি আপনাকে মন থেকে ধন্যবাদ বলতে চাই, কারণ আমার লেখা প্রথম ছোট ঘটনা আপনি অসাধারণ কলায় উপস্থাপন করেছিলেন 271তম এপিসোডে। আমি বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তাই আরেকটি ঘটনা লিখলাম। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। অনেকদিন পর আমার ফুফাতো ভাই আমাদের বাসায় বেড়াতে আসেন। রাতে সব কাজিনরা মিলে ভাইকে ধরে বললাম যে আমাকে ভূতের গল্প শোনাও। ভাইকে যখন চুপ করে থেকে বললেন, তোদের কোনো গল্প বলবো না, আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো। এরপর ভাইয়া বলা শুরু করলেন। সালটা ছিল 2018।
প্রতি বছরের মতো এবারও আমাদের গ্রামে দুর্গা পূজার জন্য অনেক বড় করে একটা মেলা বসে। আমি এবং আমার দুই বন্ধু মিলে বিকেলে মেলায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। সকলে মেলা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই বাড়ির কাছাকাছি আসছিলাম। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা ব্রিজ আছে, যেখানে আমরা বসে বসে গল্প করলাম। অনেক সময় পার হয়ে গেল আমাদের গল্প করতে করতে। আমার এক বন্ধু বলে উঠলো, চল বাড়ি যাই, অনেক রাত হয়েছে। আমিও বললাম, চল যাই। আমার বন্ধুরা বলল, আমাদের বাড়ির রাস্তাটা তো আলাদা, তাহলে কি তোকে বাড়ির দিকে এগিয়ে আসবো? তোর বাড়ির রাস্তাটা তো ভালো না, অনেক ধরনের ভৌতিক ঘটনা শোনা যায়। তখন আমি একটু ভয় পেয়ে বলে উঠলাম, আরে না না, ওদিক দিয়ে যাবো না, তোরা যা, আমি চক দিয়ে বাড়িতে চলে যাই। আমার বন্ধুরা তখন চলে গেল আর আমিও চকের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। পূর্ণিমার রাত থাকার কারণে আশেপাশের সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছনে পেছনে হেঁটে আসছে। তাকানোর ইচ্ছা না থাকলেও ভয় ভয় পেছনে তাকালাম, কই কেউ নেই তো। তাই আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আবারও মনে হলো যে যেন আমাদের পেছনে কেউ একটা হাঁটছে। আমি এবার আর পেছনে তাকালাম না, একটু দ্রুত হাঁটা শুরু করলাম। হঠাৎ করে চারপাশটা কেমন যেন নীরব হয়ে গেল, আর পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ পাচ্ছিলাম না। আমি যেদিক দিয়ে যাচ্ছিলাম তার এক পাশে ধান ক্ষেত আর অন্য পাশে ছিল খাল। হঠাৎ পানিতে ঢেউ ছোড়ার শব্দ শুনতে পেলাম, কিন্তু অবাক করার বিষয় হলো খরার কারণে খালে এক ফোঁটাও পানি নেই। তাহলে শব্দটা এলো কোথা থেকে? ভয় আরো যেন বাড়তে লাগলো। তাই আরো জোরে জোরে হাঁটা শুরু করলাম। মনে হচ্ছিল পথ যেন শেষই হচ্ছে না। কিছুটা হাঁটার পর আবারও আরেকটা ঝামেলা দেখলাম। ধান ক্ষেত থেকে কয়েকটা শিয়াল যেন বেরিয়ে আসছে, কিন্তু এই শিয়ালগুলো আকারে অন্যান্য শিয়ালের চেয়ে বেশ বড়, এবং শিয়ালগুলো এতটা হিংস্র ছিল যে মনে হচ্ছিল এখনই আমাকে খেয়ে ফেলবে। আমি তা দেখে প্রচন্ড পরিমাণে ভয় দিলাম একটা দৌড় এবং বললাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যত দোয়া আছে সবকিছু পড়তে শুরু করলাম, জোরে জোরে পড়তে শুরু করলাম। কিছুটা দৌড়ানোর পরে হঠাৎ পেছন থেকে দেখি শিয়ালগুলো নেই। দৌড়াতে দৌড়াতে কখন যে চক থেকে ভুল রাস্তায় এসে পড়েছি খেয়ালে নেই। যাই হোক, শিয়ালের হাত থেকে তো বাঁচলাম। আমি কোথায় আছি তা বোঝার জন্য আশেপাশে তাকালাম। দেখতে পেলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যে শ্মশান ঘাটটা আছে সেখানে চলে এসেছি। এই শ্মশান ঘাটটি অনেক পুরনো। আমি কিভাবে বাড়ি যাব বুঝতে পারছিলাম না, কারণ বাড়ি যেতে হলে শ্মশান ঘাটের মাঝখান দিয়ে যেতে হবে। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে পেছন থেকে চক দিয়ে বাড়িতে যাওয়ার সাহসও পাচ্ছিলাম না। তাই মনে সাহস নিয়ে এবং দোয়া দরুদ পড়তে পড়তে শ্মশানের মধ্যে দিয়ে হাঁটা শুরু করি। আমি হাঁটছিলাম আর দেখলাম শ্মশান ঘাটের বাম দিক থেকে কয়েকজন লোক কি যেন করছে। আমি মানুষ দেখে কিছুটা খুশি হলাম এবং কৌতূহল বশত সেদিকে যাওয়া শুরু করলাম। আমি যা দেখলাম তা দেখে হতভম্ব হয়ে গেলাম। সেই লোকগুলো মিলে একটা আধা পোড়া লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে চোখ বন্ধ করে দিলাম এবং একটা দৌড় দিলাম। ভয়ে ভয়ে আর আতঙ্কে দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি অজ্ঞান হয়ে পড়ি। হঠাৎ পানি ছিটা মারতেই আমার চোখটা খুলে যায়। ভয়ে উঠে বসলাম এবং সামনে না তাকিয়ে বললাম, আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও। আমি সামনে তাকিয়ে দেখলাম সাদা জুব্বা পরা লম্বা একজন লোক দাঁড়ানো। তার শরীর থেকে সুন্দর একটা গন্ধ আসছে। সে আমাকে কোমল স্বরে বলে উঠলো, তুমি ভয় পেও না। আর এত রাতে এখানে কি করছো? আমি সবকিছু তাকে বললাম। তারপরে সে বলল, আচ্ছা চলো, আমি তোমাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি। তারপর তার সাথে তার বাড়িতে যাওয়া শুরু করলাম। তখন সে আমাকে বলল, এত রাত করে কোথাও যেন না যায়, নিয়মিত যেন নামাজ পড়ি। আমিও তার কথায় সহমত জানালাম। কিছুদিনের মধ্যে আমরা বাড়ির সামনে চলে আসলাম। আমি পেছন তাকিয়ে কিছু বলতে যাব, তখনই দেখি পেছনে কেউ নেই। আমি একটু অবাক হলাম, যেহেতু অনেকটা রাত হয়েছে তাই আমি কাউকে না ডেকে আমার ছোট্ট ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে অনেকটা দেরি হলো। এই ঘটনাটি আমি আমার বাড়ির কাউকে জানাইনি। পরবর্তীতে আমি সেই সাদা চুপা পড়া লোকটাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি, কারণ আমাদের গ্রামে এমন কোনো লোক নেই। লোকটা কে ছিল তা আজও এক অজানা। এবং এখানে এই ঘটনাটি শেষ হয়। ঘটনাটি যদি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন এবং ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন। আমি মিম বলছিলাম।
থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিয় আপু এবং সিরিয়াসলি শামিমা ইসলাম মিম আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরিটা খুবই ছোট ছিল কিন্তু খুবই অদ্ভুত ছিল। সত্যি কথা বলতে অদ্ভুত ঘটনাগুলো ছোটই হয় কিন্তু এর পরিধি কিন্তু অনেক বড় হয়, বোঝাই যায় যে একটা ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সত্যি অনেক সুন্দর ছিল শামিমা আপু, অ্যান্ড আই বিলিভ যে আমার মতো সবার কাছে স্টোরিটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এই বলে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি পরবর্তী ঘটনা আরো বেশি স্ক্যারি হবে এবং হার হিম করা কিছু অনুভূতি আমার মনে হয় সবাই পাবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জোশী ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম হিমেল, আমি গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে বলছি। আমি একজন আপনার অনেক বড় ফ্যান। বিশ্বাস করবেন কিনা জানি না জোশী ভাই, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। একজন মানুষ এতটা মায়াবী কণ্ঠ দিয়ে কিভাবে এত সুন্দর করে ঘটনা বলতে পারে, এটা কি ভাবা যায়? আপনার কণ্ঠে এক অদ্ভুত মায়া আছে ভাই। আমি কোনোদিন ভাবিনি যে আমি কখনো ঘটনা পাঠাবো, তো একদিন চিন্তা করে নিলাম যে একটা ঘটনা পাঠাই। আমি জানি না আমি কতটা গুছিয়ে লিখতে পেরেছি, আপনি আপনার মতো করে শোনাবেন প্লিজ। তো ঘটনা শুরু করছি। আমি একদিন আমার বন্ধু শাহাদাতের চায়ের দোকানে বসে বসে গল্প করছিলাম। তো ওই দিন শাহাদাতের এক বন্ধু এসে আমাদের পাশে বসলো। তার নাম ছিল শুভ। তার সাথে গল্প করতে করতে হঠাৎ কথায় কথায় ভূতের গল্প শুরু করে দিলাম। তখন আমি বললাম যে, ওই মিয়া, তুমি কি কোনো জিন ভূতের গল্প জানো? তখন সে বললো, জানি তো। আমি কৌতূহল নিয়ে বললাম, ঘটনাটা কি বলা যাবে? তখন সে বললো, হ্যাঁ অবশ্যই, কেন নয়। তখন সে বলতে শুরু করলো। ঘটনাটা আমার সাথে ঘটেছিল অনেক আগে, মোটামুটি 2013 সাল হবে। আমি আর আমার বন্ধু মিলে রাতে একসাথে গল্প করতে বসেছিলাম। তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো, আম চুরি করতে যাব। আমার বন্ধুর নাম ছিল মিলন। আমি মিলনকে বললাম, কিরে মিলন, চল আজকে আম চুরি করতে যাই। তখন মিলন বললো, আচ্ছা চল যাই। তখন আমি বলে উঠলাম, কটার দিকে যাবি? তখন সে বলে উঠলো, 11টার দিকে বের হবি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে আমি রাতের বেলা খাবার দাবার খেয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে ও আমাকে ডাক দিল, কিরে শুভ, যাবি না? আমি বললাম, আসছি তো, একটু দাঁড়া। একটু পরে আমি চলে গেলাম তার সাথে। তখন আমরা রওনা দিলাম, আম বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে বলে রাখা ভালো, আম বাগানটা ছিল বেশ দূরে। যেতে যেতে মোটামুটি অনেকটা সময় চলে যায়। যেতে যেতে প্রায় 12টা বেজে যায়। চারদিকে ঘন অন্ধকার, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, কোনো মেঘ নেই। তারা যেন আজকে ছুটিতে গেছে। চারদিকে শুনশান নীরবতা, গা হিম করা এক পরিবেশ। অনেকটা হাঁটার পর অবশেষে আমরা আম বাগানে পৌঁছে গেলাম। মিলন আমাকে বলল, নে ভাই, এসে পড়েছি, এখন তাড়াতাড়ি আম পার। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই নিচে দাঁড়া, আমি আম পেরে তোকে দিচ্ছি, ঠিক আছে, তুই ব্যাগে ভর। এই কথাটা বলে আমি গাছে উঠে গেলাম। গাছে উঠে পড়লাম, আমি আম পেরে মিলনকে দিচ্ছি আর সে ব্যাগে ভরছে। এমন সময় মিলন লক্ষ্য করলো যে কি যেন একটা কোয়ারের মতো আওয়াজটা করছে এবং বাগানের এক কোনায়। তখন সে আমাকে, মিলন বলল, ওই বেটা, তাড়াতাড়ি নিচে নাম, আর কত আম পারবি? তখন আমি বললাম, আরে সবে তো মাত্র শুরু করলাম, এত তাড়াতাড়ি নামলে হবে? তো তখন মিলন আমাকে বললো, তাড়াতাড়ি নিচে নাম, আমার কেমন যদি করছে, শরীরটা যেন কেমন যদি লাগছে। আমি বললাম, কি বলিস? আচ্ছা দাঁড়া, নামছি। এই কথা বলে আমি গাছ থেকে নেমে পড়লাম। পরে মিলন আমাকে বলল, শুভ, কি জানি বাগানের ওখানে আছে, বুঝলি? তো তখন আমি আর মিলন বাগানের ওই কোনায় গেলাম এবং গিয়ে দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি আর মিলন দেখলাম একটা শিয়াল একটা মানুষের কঙ্কাল চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আমি আর মিলন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। শিয়ালটাকে দেখে মনে হচ্ছিল বড় শিয়ালদের তুলনায় অনেকটাই বড়। এবং পরে মিলন আমাকে বলে উঠলো, শুভ, পালা পালা। এই কথা বলে আমরা দুজনেই দৌড়ালাম এবং মিলন পালা বলতেই শিয়ালটা আমাদের দিকে তেড়ে আসতো। আমি আর মিলন দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে মিলন হোঁচট খেয়ে পড়ে গেল আর আমি ওকে উঠাতে লাগলাম। পরে অবাক করার বিষয় হলো, শিয়ালটা আর আমাদের পিছে নেই। তখন আমি মিলনকে বললাম, কিরে মিলন, শিয়াল কোথায় গেল? পরে মিলন বলল,
আসলেই তো গেল কোথায়? পরে আমরা দেখি আমরা ওই বাঁশবাগানের ভেতরে, আমরা কখন বাঁশবাগানের ভিতরে এসে পড়েছি আমরা নিজেরও জানি না। পরে আমি লক্ষ্য করলাম বাঁশবাগানের ভিতরে যেন ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, বাঁশবাগান যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, আমাদের মাথার উপরে পড়ছে। পরে আমরা চিৎকার করতে শুরু করলাম, কেউ আছেন, বাঁচান আমাদের। পরে আমি দেখলাম যে একটা কালো অপূব যে আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমাকে দেখে খিলখিল করে হাসছিল, এবং সে এক লাফে আমাদের সামনে এসে পড়লো। বিশ্বাস করবেন কিনা জানি না যে ভাই, অপূবটা দেখতে এতটা ভয়ঙ্কর ছিল যে আমি অজ্ঞান হয়ে যাব। আমি দেখলাম তার দুটো চোখ আগুনের মতো, আর তার মুখে মাংসগুলো যেন খসে খসে পড়ছে, এবং তার মাথার চুল বাতাসে ভাসছে। আমি এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাব, এরকম একটা অবস্থা হলো। তো তখন মিলন আমাকে বলল, শুভ পালা। তখন আমি আর মিলন উঠে দৌড়াতে শুরু করলাম। পরে পেছন থেকে সে অপরটা আমাদেরকে বলল, তুই যাবি, আজকে তোরা শেষ। তোরা আমার বাগানে আম চুরি করতে এসেছিলি, এখন তোদেরকে কে বাঁচাবে? এই কথা বলে হাসতে শুরু করলো সে অপরটা। আমি আর মিলন দৌড়াতে লাগলাম আর চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, কেউ আছো, বাঁচাও, বাঁচাও আমাদেরকে। অপরটা তখন বলল, কেউ নেই, এখন তোদেরকে কে বাঁচাবে রে? অপরটা আমার পা টেনে ধরলো এবং আমাকে ছুড়ে মারলো। অপরটা আমায় ছুড়ে মারতে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি একটা মসজিদের সামনে এবং হুজুর আর মিলন আমার সাথে বসে আছে। আমি মিলনকে বললাম, কাল রাতে কি হয়েছিল রে? পরে মিলন আমাকে বলল, তোকে অপরটা ছুড়ে মারতে তুই অজ্ঞান হয়ে গেছিলি, যে আমাকে অপরটা আক্রমণ করতে আসবে তখনই একটা হুজুর আমাদের সামনে এসে হাজির হয়। তখন হুজুর কি জানি পড়তে শুরু করলো এবং বলল, এই চলে যা, চলে যা। তখন সে অপরটা বলল, হুজুর বেশি কথা বলিস না, তুই আমার সামনে থেকে চলে যা, এরা আমার শিকার, এদেরকে আমি ছাড়বো না। এই কথা বলে সে অপরটা হাসতে লাগলো। তখন হুজুর বলল, তুই যাবি না? তাহলে দেখ কি করি। এই কথা বলে হুজুর কি জানি পড়তে শুরু করলো এবং অপরটার উপর ফু দিতে অপরটা যেন ছটফট করতে লাগলো আর চলে গেল। এবং চলে যাওয়ার আগে বলে গেল, তোদেরকে আমি দেখে নেব এবার মতো বেঁচে গেলে। এই কথা বলে সে অপরটা চলে গেল। পরে হুজুরটা আমাদেরকে বলল যে, তোমরা কে, এখানে কেন এসেছো? তোমাদের তো এখানে আগে কখনো দেখিনি। পরে আমি সব কিছু তাকে খুলে বললাম। পরে হুজুর আর আমি তোকে মসজিদে নিয়ে আসলাম, এনে তোকে জ্ঞান ফিরালাম। পরে আমি হুজুরকে ধন্যবাদ দিলাম, হুজুর আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। তখন হুজুর বলল, ধন্যবাদ কিছু নেই, আর এরকম করবা না, চুরি করা ভালো কাজ না, ঠিক আছে যাও। এরপর আমরা বাসায় ফিরে আসলাম। তো যে ভাই, এই ছিল ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, ভুল ত্রুটি করে ক্ষমা। সুন্দর দৃশ্যে দেখবেন আমি এই প্রথম ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা লিখে পাঠালাম। ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে জানাবেন, আর কততম এপিসোড শেয়ার করবেন তাও জানাবেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম হিমেল বলছি গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Walaikum assalam, Shafiqul Islam bhai, and your story is finally selected and your story has been shared right now. Alhamdulillah. And স্টোরিটা খুব সুন্দর ছিল, জকজমক একটা স্টোরি ছিল এবং সত্যি এরকম ঘটনা কিন্তু ঘটে। আমি অনেকবার এরকম ঘটনা শুনেছি যে আমরা যেটাকে বলি যে মানে আম গাছে কিন্তু সবসময় একটা মানে জিনের একটা ব্যাপার স্যাপার থাকেই অবশ্যই। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে এবং আম গাছের জিনের এই ঘটনাটা সত্যি ভয়াবহ ছিল। এরকম কিন্তু আসলে হয় যে আম গাছে বহুত স্টোরি আমি আসলে শুনেছি, আমার নিজের জীবনেও আমি ঘটেনি যদিও আমার নিজের জীবনে, বাট আমি প্রচুর পরিমাণে এরকম স্টোরি শুনেছি। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা একেবারে বিলিভেবল একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে আজকের স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনি অবশ্যই ভৌতিক দুনিয়ার জন্য আরো ঘটনা পাঠাবেন ইনশাআল্লাহ। প্রতিটা ঘটনার শুরুতে জাস্ট লিখে দেবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দিস ইজ ইট, আর বেসিক্যালি লাগবে না কিছু। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জসির ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আবির হাসান সৌরভ, ঠিকানা ঢাকা
গাজীপুর নয়াবাড়ি ভৌতিক দুনিয়ার জন্য এটাই আমার দ্বিতীয় ঘটনা, আশা করি শেয়ার করবেন। শহরের প্রান্তে ঘন জঙ্গলের মাঝে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। গ্রামের লোকেরা বলতো সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, রাত হলে কেউ সে পথ মারাতো না। একদিন সাহসী তরুণ রাহাত গল্পের সত্যতা যাচাই করতে ঠিক করলো যে সেই বাড়িতে একটা রাত কাটাবে। বন্ধুদের সাথে বিদায় জানিয়ে একটা মশাল হাতে নিয়ে সে সন্ধ্যা নামার আগে বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকে তার চোখে পড়লো মাকড়সার জাল, ছাদের ছিদ্র এবং মেঝেতে পড়ে থাকা পুরনো কাঠের পাটাতন, যেটা ছিল একটা অদ্ভুত আবেশে মোড়ানো। রাত গভীর হলে বাড়িটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠত। হঠাৎ করে একটা শীতল বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। রাহাত দেখলো সামনের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ঘরের কোণ থেকে ফিসফিসানির শব্দ ভেসে আসতে লাগলো, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে, তাকে ডাকছে। সে এগিয়ে এসে ফিসফিসানির উৎস খুঁজতে লাগলো। একদম দেয়ালের কাছে গিয়ে সে এক মহিলার ছায়া মধ্যে দেখতে পেল। মহিলাটি দীর্ঘ চুলে ঢাকা, পোশাকটি ফাটা এবং রক্ত মাখা। তার চোখে এক অস্বাভাবিক উজ্জ্বলতা ছিল, আর ঠোঁটে এক অদ্ভুত ভুতুড়ে হাসি। রাহাত শরীর যেন কেঁপে উঠল। সে হাঁটতে শুরু করলো পেছন থেকে, কিন্তু মহিলার ছায়াটি তাকে অনুসরণ করতে লাগলো। রাহাত দরজা জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা যেন ভীষণ ভারী হয়ে গিয়েছে। মহিলাটির ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। হিমশীতল এক হাতে তার কাঁধ যেন ছুঁয়ে বলল, তুমি চলে যেতে চাও, কিন্তু এই বাড়িতে এলে আর কেউ ফিরে যায় না। এক প্রবল চিৎকার যেন রাহাতে বাইরে থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু শেষবার যখন তাকে দেখছিল তখন সে পুরনো বাড়ির ভেতরে ছিল। এরপর কেউ আর দেখেনি। এখনো রাতে কেউ বাড়ির কাছে গেলে শোনা যায় একজন তরুণের ভয়ঙ্কর আর্তনাদ, যে সাহায্য চাইছে কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারে না। রাতের নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষজন আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল সেই পুরনো বাড়ির প্রতি। কেবল একটি লোক, রহিম চাচা, রাহাতের শেষ চিৎকার শুনেছিল। তিনি বলতেন, বাড়িটা অভিশপ্ত, যারা সেখানে যায় তারা ফিরে আসে না। রাহাতের বন্ধু আসিফ একদিন সাহস করে সিদ্ধান্ত নিল সত্যটা উদ্ঘাটন করার জন্য। তার বন্ধুর নিখোঁজ হওয়ার রহস্য তাকে অস্থির করে চলেছিল। সে সন্ধ্যায় মশাল আর কিছু লৌহ মুদ্রা ধারণ করা হয়। এই মুদ্রা ভূত তাড়াতে সাহায্য করে। সঙ্গে নিয়ে রওনা দিল। বাড়িতে ঢুকতে তার মনে হলো যেন কেউ তাকে দেখছে। এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, একটা চাপা গন্ধ এবং নিস্তব্ধ পরিবেশ চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। আসিফ ধীরে ধীরে রাহাতের নিখোঁজ হওয়ার স্থানে গিয়ে দাঁড়ালো। হঠাৎ দরজা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল এবং বাড়িটা আবারও ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল। সে দেখল এক ছায়ামূর্তি, যা রাহাতের বর্ণনা অনুযায়ী সে মহিলা, রক্তমাখা পোশাক, দীর্ঘ চুল, হিমশীতল চোখ। মহিলাটি হাসতে হাসতে বলল, তুমি আমার বাড়িতে এসেছ, ফিরে যাওয়ার আশা করছো? আসিফ বুঝতে পারল সে এখন জীবনের সংকটে আছে। ভীত হলেও আসিফ লৌহ মুদ্রিত ছড়িয়ে দিল তার সামনে এবং মহিলা তখন ভীতিকর শব্দ করে পেছনে সরে গেল। কিন্তু এর মধ্যে আরো ভূতের ঘটনা ঘটতে শুরু করলো। দেওয়াল থেকে রাহাতের কণ্ঠস্বর ভেসে এলো, আসিফ, আমাকে বাঁচাও। ভয় এবং সাহসের দ্বন্দ্বে আসিফ মহিলার দিকে তাকিয়ে বলল, আমি তোমার সামনে ভয় পাবো না, আমার বন্ধুকে ফিরিয়ে দাও। হঠাৎ মহিলা তার দিকে এগিয়ে এলো, কিন্তু আসিফের চারপাশে ছড়ানো লৌহ মুদ্রার মধ্যে গিয়ে দাঁড়ালে সে পেছনে সরতে লাগলো। এই সুযোগে আসিফ মশাল উঁচিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা ধাক্কা দিতে খুলে গেল এবং সে দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলো। বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আসিফ শুনতে পেল রাহাতের শেষ আর্তনাদ, আসিফ, আমাকে ভুলে যেও না। গ্রামে ফিরে আসার পর আমি বুঝতে পারলাম যে সেই বাড়ি অভিশপ্ত এবং সেই মহিলার আত্মা সেখানে আটকে আছে। যারা সেখানে যায় তারা আর কেউ ফিরে আসে না। আসিফ ফিরে আসার পর থেকে গ্রামে আরো বেশি ভীতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ল। সে রাহাতকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু তার অভিজ্ঞতা সকলকে সতর্ক করলো। এরপর সবাই সে বাড়ি এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু আসিফের ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল। সে তার প্রিয় বন্ধুকে বাঁচাতে পারেনি এবং তার মনে হতে লাগলো যেন রাহাত তার কাছে সাহায্য চেয়ে বারবার ডাকে। কিছুদিন পরে আসিফের স্বপ্নে সে মহিলা আবারও দেখা দিতে শুরু করলো।
প্রতিবার সে একই কথা বলতো, এখনো সময় আছে, কিন্তু আরেকবার ফিরে আসতে হবে। আমি মুক্তি চাই, মুক্তি দাও আমাকে। তার সাথে রাহাতের অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যেত, আসিফ আমাকে এখান থেকে মুক্ত করো, মুক্ত করো। এক রাতে এসব অস্বস্তিকর স্বপ্নের কারণে আসিফ আর ঘুমাতে পারছিল না। তাই সে ঠিক করলো আর একবার সেই বাড়িতে যাবে। এবার তার উদ্দেশ্য হবে রাহাত এবং সে মহিলার আত্মাকে মুক্তি ঘটানো। সে অনেক পুরনো শাস্ত্র পাঠ আর গ্রাম্য পুরোহিতের পরামর্শ নিয়ে জানলো সে আত্মাকে মুক্ত করার জন্য পূজার আয়োজন করতে হবে, এবং সে বাড়ির ভেতরে পূজা শেষ করে পর্বটি সম্পন্ন করলো। দ্বিতীয় রাতে আসিফ তার সব প্রস্তুতি নিয়ে আবার সেই ভূতের বাড়ির দিকে রওনা দিল। এবার তার সাথে ছিল ধূপকাঠি, ফুল, পবিত্র জল এবং সাহস। রাত গভীর হলেই সে বাড়িতে প্রবেশ করলো। বাড়িটা যেন আরো বেশি অন্ধকারচ্ছন্ন রহস্যময়তায় ভরে ছিল। কিছু সময় পর সে মহিলার ছায়া মূর্তিটাকে দেখতে পেল। মহিলাটি শান্তভাবে তাকিয়েছিল, তার চোখে বিষণ্ণতা নেই। আসিফ পূজা শুরু করলো। ধূপের ধোঁয়া ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল। মহিলাটি ধীরে ধীরে কাছাকাছি আসতে লাগলো। পূজার মন্ত্র উচ্চারণ করতে করতে আসিফ অনুভব করলো যেন আশেপাশে এক ধরনের হালকা আলো জ্বলতে শুরু করেছে। মহিলা ছায়া মূর্তির আস্তে আস্তে স্বচ্ছ হয়ে উঠল, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। শেষ মন্ত্রের সময় মহিলাটি আসিফের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল এবং বলল, তোমার বন্ধুকে নিয়ে যাও, আমি মুক্ত। হঠাৎ করে চারপাশে সবকিছুই উজ্জ্বল হয়ে উঠল আর রাহাতের কণ্ঠস্বর শোনা গেল, আসিফ আমি মুক্ত। আরো নিভে গেল। আসিফ দেখল রাহাত তার পাশে দাঁড়িয়ে আছে, ক্লান্ত কিন্তু মুক্ত। দুজনেই চুপচাপ সেই ভূতের বাড়ি থেকে বেরিয়ে এলো। রাহাত মুক্তি পেল, মহিলার আত্মার শান্তি পেল এবং সে অভিশপ্ত বাড়িটি ছিল তরে শান্ত হলো। এরপর থেকে গ্রামে কেউ সেই অশুভ বাড়ির দিকে কিছু উপস্থিতি লক্ষ্য করেনি। রাহাত আর আসিফের ফিরে আসার পর গ্রামে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করতেই পারছিল না যে রাহাত ফিরে এসেছে। সবাই জানতে চাইলো কিভাবে তারা সেই ভূতের বাড়ি থেকে মুক্তি পেল। দুজনেই তাদের অভিজ্ঞতা বর্ণনা করলো, মহিলার আত্মার মুক্তির কথা জানালো। আসিফ বলল, সত্যি কিছু শক্তি আছে যা আমাদের চারপাশে রয়েছে, আমরা কেবল তাকে অনুভব করতে পারি। তবে রাহাত জানালো মুক্তির পর তার মনে কিছু অস্পষ্ট অনুভূতি তৈরি হয়ে গেছে। সে মহিলার করুণ কাহিনী যেন তার মনে গেঁথে গেছে। সে বলল, মহিলাটি ছিল একটা নির্যাতিত আত্মা যার দুঃখ কষ্টের ইতিহাস ছিল। আমি জানি তার যন্ত্রণার কথা বলতে গেলে হয়তোবা পুরো গ্রামকে তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। গ্রামের বৃদ্ধরা সেই মহিলার গল্প শুনে বললেন, তিনি ছিলেন এখানকার এক বাসিন্দা। বহু বছর আগে দুঃখের সংসার স্বামী তাকে ভুল বুঝেছিল এবং তাকে নির্যাতন করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে তিনি এই বাড়িতে বাস করতেন। মৃত্যুর পর তার আত্মা এখানে আটকে গিয়েছিল। রাহাত এবং আসিফ ঠিক করলো তারা গ্রামে একটা স্মরণ সভা আয়োজন করবে। তারা গ্রামের সবাইকে বলল যাতে সেই মহিলার আত্মার শান্তি কামনা করা হয়। তারা পুরনো লোকজনের থেকে জানা তথ্য অনুযায়ী মহিলার নাম ছিল সুলেখা। আসিফ এবং রাহাত সকলে মিলে একটা মন্দিরের পাশে একটা ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করলো যাতে সুলেখার নাম লেখা থাকবে। স্মরণ সভায় গ্রামবাসীরা উপস্থিত ছিল। তারা সবাই সম্মিলিতভাবে সুলেখার আত্মার শুভ কামনা করলো বা শান্তি কামনা করলো এবং তার কষ্টের কথা শুনলো। কাঁদতে কাঁদতে তারা বলল, আমরা তোমার দুঃখ বুঝতে পারি, আমরা ভুলে গিয়েছিলাম তোমাকে। এবার থেকে তোমার প্রতি আমাদের সম্মান থাকবে। সেদিন থেকে সে পুরনো বাড়ির পরিবেশ বদলে গেল। আসিফ এবং রাহাত অনুভব করলো সুরেখার আত্মা শান্তি পেয়েছে আর বাড়ির চারপাশে যেন কোনো ভয়াবহতা ছিল না। গ্রামের মানুষ হাসি মুখে কথা বলতে লাগলো। সুরেখার স্মৃতি তাদের মাঝে জীবিত হতে লাগলো। রাহাত এবং আসিফ বন্ধুত্ব আরো মজবুত হলো এবং তারা দুজনেই ঠিক করলো যে কোনো ভূতের অভিজ্ঞতার সম্মুখীন হলে তারা সাহসী হয়ে সত্য বের করতে চেষ্টা করবে। এভাবেই সুরেখা তাদের জীবন থেকে আরেকটা শিক্ষা নিয়ে চলে গেল, অতীতকে সম্মান করা।
দুঃখিত আত্মাদের প্রতি সহানুভূতিশীল এবং প্রদর্শন করা স্মরণ সভা এবং সুরেখার স্মৃতি স্তম্ভ প্রতিষ্ঠার পর গ্রামে যেন নতুন প্রাণ সঞ্চার হলো। মানুষের মুখে হাসি ফিরে এলো। রাহাত এবং আসিফ বুঝতে পারলো এই ঘটনার মাধ্যমে শুধু তাদের বন্ধুত্ব নয়, গ্রামবাসীর মধ্যে এক একতা অনুভূতি তৈরি হয়েছে। সবাই মিলে আগামীর দিকে তাকানোর সাহস পেয়েছে। একদিন গ্রামের শিশুদের জন্য এক উৎসবের আয়োজন করা হলো। রাহাত এবং আসিফ ঠিক করলো এই উৎসবের মাধ্যমে গ্রামের সবাইকে আরো কাছাকাছি নিয়ে আসবে। তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প বলার অনুষ্ঠান করলো এবং সুরেখার নামে স্মরণে তারা সবাই মিলে একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো, যেখানে সুরেখার জীবনের কথা তুলে ধরা হবে। যখন নাটক মঞ্চস্থ করা হলো সেদিন অপেক্ষা করতে লাগলো সবাই। নাটকের শুরুতেই আসিফ এবং রাহাত সুরেখার চরিত্রে অভিনয় করলো। তারা সুরেখার কষ্ট, তার সংগ্রাম এবং শেষ পর্যন্ত মুক্তির গল্প তুলে ধরলো। দর্শকরা তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেল। অনেকে চোখের জল মুছল। নাটকের শেষে আসিফ বলল, এখন আমাদের দায়িত্ব হলো সুরেখার স্মৃতি বাঁচিয়ে রাখা। তারা দুঃখের কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আমরা যেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। দর্শকদের মধ্যে প্রশংসার ঢল নামলো। অনেকে একসাথে দাঁড়িয়ে সুরেখার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে লাগলো। এখন গ্রামে আনন্দই ছিল না, বরং সুরেখার স্মৃতি মানুষের মনে বসতি করে তুলল। তারা জানতো সে ছিল এক সংগ্রামী আত্মা। সে বেঁচে থাকাকালীন শান্তি পায়নি, কিন্তু এখন তার স্মৃতির মাধ্যমে তারা নতুন কিছু শিখেছে, সহানুভূতি, ভালোবাসা, সম্বেদনা। সময়ের সাথে সাথে রাহাত এবং আসিফ গ্রামে আরো উন্নয়নমূলক কাজ করা শুরু করলো। তারা শিশুদের শিক্ষার জন্য স্কুল তৈরি করতে শুরু করলো আর বৃদ্ধদের জন্য একটা আশ্রয়স্থল গড়ার পরিকল্পনা করলো। তাদের উদ্দীপনা গ্রামবাসীদের জন্য নতুন এক আশার সঞ্চার করলো। একদিন তারা দেখতে পেল সেই পুরনো বাড়ির সামনে ক্ষেতের মধ্যে কিছু নতুন ফুল ফুটে উঠেছে। গ্রামের লোকদের সবাই মিলে সে ফুলগুলো কেটে এনে সুরেখার স্মৃতিস্তম্ভে রাখলো। তারা জানতো সুরেখা এখন আত্মা মুক্তি পেয়েছে, সে চিরকাল বেঁচে থাকবে মানুষের সম্মানে। এভাবে রাহাত এবং আসিফের জীবনে গ্রামের নতুন দিশা এগিয়ে গেল, যেখানে সবাই একত্রিত হয়ে ভালোবাসা এবং আনন্দে বাঁচতে শিখলো। সুরেখার গল্প তাদের শিখেছিল প্রত্যেকের হৃদয়ের কষ্ট এবং সংগ্রাম থাকে, কিন্তু সহানুভূতি এবং ভালোবাসা সেই কষ্টের বোঝা হালকা করা সম্ভব। গ্রামের পরিবর্তনের সুরেখার স্মৃতির শক্তিতে রাহাত বন্ধুত্ব যেন আরো গভীর হলো। তার ঠিক করলো প্রতি বছর সুরেখার স্মৃতিতে একটি উৎসব পালন করা হবে। সেই উৎসবে সুরেখার জীবন এবং সংগ্রামী কাহিনী শোনাতে হবে, যাতে করে নতুন প্রজন্ম বুঝতে পারে। উৎসবের দিন আসলে গ্রামের মানুষ একত্রিত হলো। তারা সুরেখার উদ্দেশ্যে প্রতিবাদ জানিয়ে উৎসব শুরু করলো। রাহাত, আসিফ আবারও নাটক মঞ্চ করলো। দর্শকরা সেই গল্পে নিজেদের হারিয়ে ফেলল। গ্রামের শিশুদের চোখে দেখা গেল এক নতুন চেতনা। সুরেখার গল্প তাদের শক্তি এবং সাহস যোগাচ্ছে। এবারের উৎসবটি ছিল বিশেষ উৎসব। গ্রামের অনেক মানুষ হাজির হয়েছে। যারা শহর থেকে এসেছিল তারা রাহাত এবং আসিফের কাজে প্রশংসা করতে এসেছিল। তাদের উদ্যোগ এবং সৃজনশীলতা দেখে শহরের মানুষজন অনুপ্রাণিত হলো। সেখান থেকে শুরু হলো এক নতুন সম্ভাবনার যাত্রা। এখন গ্রামের সবাই আনন্দে, ভালোবাসা ছিল না, একসাথে কাজ করার মানবিকতা শুরু হয়েছিল। এই হলো সুরেখার কাহিনী, একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা যা শেষে সুন্দর একটা রূপদান পরিণত হয়েছিল। এই ছিল ঘটনা। যে ভাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ আবির ভাই। অ্যান্ড স্টোরিটা কিন্তু খুব ইউনিক এবং অদ্ভুত ছিল, তাই না? এরকম হয় কখনো কখনো কোনো কোনো ঘটনার মধ্যে ভালো কিছু থাকে, অনেক কিছু শিখিয়ে দেয়। অনেক ঘটনা মানুষের মধ্যে অনেক কিছু শিখিয়ে দেয়, যা কিনা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। সত্যি এক অদ্ভুত ঘটনা ছিল। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে স্টোরিটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আপনাদের কমেন্টের রিপ্লাই করতে অনেক ভালোবাসি এবং সবসময় ভালোবাসবো। সো চলে যাই আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন ভৌতিক দুনিয়ার জন্য স্টোরি। আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই,
কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবসময় দোয়া করি ভালো থাকুক ভৌতিক দুনিয়ার মানুষজন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে স্টোরিটা বলবো এটা আমার নিজের ঘটনা, একদম সত্য ঘটনা। ভালো লাগলে আপনি নিজে পড়ে শোনাবেন, আর ভুল ত্রুটি হলে ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম সজীব আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার বাড়ি। আমি এখন সৌদি আরব রিয়াদের শহরে বসবাস করছি বা কর্মরত আছি। প্রিয় ভাই, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মনের মধ্যে জিন পড়ে নিয়ে নানা কথা মনে হতো। আর এটা শুরু হয় তখন যখন আমি 2য় শ্রেণীতে পড়ি। এক রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম একটা বিরাট বড় প্রাণী, দেখতে প্রায় পরিলার মতো, এবং গলায় চেপে ধরে উপরে শূন্যে তুলে রেখেছে। আমি বাঁচার জন্য ছটফট করছি আর চিৎকার করছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি আমার বাবার কোলে কান্না করছি, আর বাড়ির সবাই আমার ঘরে। তখন সবাই আমার থেকে শুনলো কথাটা আর বললো যে এইটা নাকি জিনের কাজ। বললো ভালো যে আমাদের বাড়ির আশেপাশে কয়েকটা কবরস্থান আছে, কয়েকটা বাঁশের ঝাড়ও আছে, আবার একটু দূরে পুরাতন একটা বিল্ডিং আছে যেখানে কোনো মানুষ থাকে না, বা পরিত্যক্ত বিল্ডিং বলা যেতে পারে। আর এই বাড়ির মধ্যে ভয়ঙ্কর অনেক ঘটনা আছে। এদিক দিয়ে যাবো না, বা এই বিল্ডিং সম্পর্কে অনেক ঘটনা আছে, তা পরে দেখে পাঠাবো। প্রিয় ভাই, আমি স্কুলে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি। তারপর আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। আর আমি একজন কোরআনের হাফেজ। যখন মাদ্রাসায় ভর্তি হই তখন বড় হুজুর আমার নাম পরিবর্তন করে হিদায়াতুল্লাহ রাখেন। আর এই নামে আমার সবকিছু, আর জাতীয় পরিচয়পত্র। প্রিয় বড় ভাই, ঘটনাটা ঘটে আমি যখন হিফজ বিভাগে পড়ি, তখন হাফেজ হইনি। আমি ব্রাহ্মণবাড়িয়াতে একটা বড় মাদ্রাসাতে ভর্তি হই। 3 বছর পড়ার সময় আমি আমার বড় ভাইয়ের এক মাদ্রাসায় ভর্তি হই, আর ওখানে আমার সাথে এগুলো ঘটে। মাদ্রাসার 6 নম্বর তলার কাজ চলছিল তখন, প্রায় শেষ পর্যায়ে। 6 নম্বর তলায় হিফজ বিভাগ ছিল। কাজের জন্য ক্লাস নিয়ে আসে মাদ্রাসার মসজিদে। ওখানে 2 থেকে 3টা মাস ক্লাস করার পর কাজ শেষ হওয়াতে হিফজ বিভাগের সবাই 6 নম্বর তলাতে চলে আসে। আর মাদ্রাসার একটা নারিকেল গাছ ছিল যার উচ্চতা ছিল আমাদের ক্লাস, অর্থাৎ 6 তলা পর্যন্ত। ওখানে দেখতে দেখতে 1টা বছর চলে যায়। সবার সাথে ভালো সম্পর্ক হয়, লেখাপড়াও বেশ ভালোই চলছিল। আর আমার ওস্তাদ আমাকে অনেক আদর করতেন। ক্লাসের অনেকে দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিতে রাখতেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বারান্দায় বসে বসে বই পড়তাম। অনেক সময় সিঁড়িতেও পড়তাম। পড়তে পড়তে অনেক সময় রাত হয়ে যেত। বেশিরভাগ সময় নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম। প্রতিদিনের মতো আমি একদিন রাতের বেলা পড়াশোনা শেষ করে বারান্দার সাইডে এক কোনায় নামাজ পড়ছিলাম। হঠাৎ নামাজ পড়তে পড়তে খেয়াল হলো যে বারান্দায় কাপড় শুকানোর জন্য দড়ি বাঁধা ছিল, ওখানে একটা গামছা নাড়া ছিল। গামছাটা একা একা নড়ছে, যেন ওটাতে কে যেন হাত মুখ মুছছে। কিন্তু লক্ষ্য করলাম কোনো মানুষ নেই। যাই হোক, নামাজ শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ে দোয়া দরুদ পরে শরীরে ফু দিয়ে ঘুমিয়ে পড়ি। প্রিয় বড় ভাই, মাদ্রাসাটা কওমি হলেও মাদ্রাসার হিফজ বিভাগ ছিল প্রাইভেট, এবং মাদ্রাসার মতো 24 ঘন্টা গেট লক ছিল। আর এটা মাদ্রাসার ছাত্র ভাইরা ঠিকই বুঝবেন। যাই হোক, আমরা ক্লাসের বাইরে যেতে পারতাম না। যত কিছুই লাগতো হুজুর আমাদের জন্য এনে দিত, ভালোই লাগতো। আরেকটা দিন রাতের বেলা আমি পড়াশোনা শেষ করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বারান্দায় একটা বিড়াল দেখলাম। বিড়ালটা দেখে আশ্চর্য হলাম, এত বড় বিড়াল, আর এমন একটা রঙের ছিল যা কিনা আমি কখনো দেখিনি। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে এক পলকে। আমি হালকা ভয় পেয়ে গেলাম। হঠাৎ বিড়ালটা গেটের ফাঁক দিয়ে বাইরে চলে গেল। এটা তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ গেটের ফাঁক দিয়ে এতই ছোট একটা হাত ঢুকবে না, একেবারে ছোট ছোট। তখন বিড়ালটা দৌড় দিয়ে ছাদের দিকে চলে গেল, আর উপরে উঠে আমার দিকে আবারও এক পলক তাকিয়ে রইল। আমি ভয় ভয় তাড়াতাড়ি করে রুমে চলে আসি, আর ওখানে নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার সময় মনে হচ্ছিল কি আমার পেছনে বসে আছে। নামাজ পড়ে দোয়া পড়ে দেখি কেউ নেই। তারপর আমি ঘুমিয়ে পড়ি। আমাদের মাদ্রাসাটা ছিল শহরের মধ্যে, আর
একটা কথা জেনে রাখা ভালো যে রাতের বেলা বাড়ির ছাদের উপরে না ওঠাই ভালো, কারণ জিনেরা বেশিরভাগ শহরের মধ্যে ছাদে বদলে যায়। মাঝে মধ্যে ছাত্ররা ছোটদের মতো করে খারাপ কোনো কিছু দেখত। আকৃতিটা এমন ছিল ছোট একটা বাচ্চার মতো, তার মাথাটা অনেক বড় আর খাটো, মাথায় কোনো চুল নেই, চোখগুলো ডিমের মতো বড় বড়, একবারে লাল টকটকে। এগুলো মাদ্রাসার হুজুরকে বলা হয় এবং বড় হুজুরকে বলে এটা আবারও আসছে, আমাদেরকে বললো চিন্তা করো না, এটা কোনো কিছু করতে পারবে না, সমাধান করছি। এটার মধ্যে মাঝে মধ্যে ছাত্রদেরকে ভয় দেখাতো আর তাদের কাছে ডাকতো আসার জন্য। যাই হোক, এরকম ভাবে অনেকগুলো দিন চলে গেল। ক্লাসের একজনের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হলো, কিন্তু সে ক্লাসের কারোর সাথে কথা বলতো না। আমরা সবাই মাদ্রাসার বোর্ডিং এর খাবার খেতাম, কিন্তু সে বাড়ি খাবার খেত। আর তাকে জিজ্ঞেস করলে বলতো যে আমার এখানে বাসা আছে। ভাবলাম শহরে এলাকা বাসা থাকতে এত কিছু মেনে নিলাম না। তার সাথে অনেক ভালো সম্পর্ক হলো, আর পরে আমি এমন ভাবে তার সাথে সম্পর্ক করে নে। ওর নাম সুরাইম। আর সুরাইম পরে কাউকে কোনো কথা বন্ধু বানায়নি, এর সাথে বন্ধুত্ব করেছি। যে ছেলেটা অনেক ভালো, আল্লাহওয়ালা, ফরেজগার। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। একদিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে বসেছিলাম এক কোনায়, বয়ান শুনছিলাম। হঠাৎ করে একটু দূরে আমার নজর যেতে দেখি আমার বন্ধু সুরাইম আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। ভাবলাম বন্ধু মানুষ হাসতেই পারে। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর এত মানুষের ভিড়, হঠাৎ করে আমার কাঁধে কেউ একজন হাত রাখলো, গাঢ় সুরে উঠলো। পেছনে তাকে দেখি আমার বন্ধু সুরাইম। সালাম বিনিময় করলাম। তারপর ও বলল কেমন আছি? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ও তখন বললো ভালো, আর বললো তোমাকে অনেকদিন পর দেখলাম। আমি আশ্চর্য হলাম, বললাম কি বলো তুমি, শয়তানি করছো নাকি? একটা হাসি দিলাম। ও বলল তোমার কথা শুনেছি, আজকে দেখা করলাম, আমার কেমন জানি লাগছিল। ভাবলাম বন্ধু মানুষ মজা করছে। আরো বলল আমার নাম আরেফিন। আমি থতমতো হয়ে বললাম শয়তানি করো না, তাড়াতাড়ি বাসা থেকে খাবার খেয়েও ক্লাসে আসো, যাও যাও। ও হাসতে হাসতে বলল আবারও দেখা হবে। আমি বললাম একটু পরেই দেখা হবে। তারপর আমি ক্লাসের দিকে রওনা হলাম। 6 তলা ওঠার পর আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। এটা তো নিচে পড়া মাত্রই এত তাড়াতাড়ি কি করে উঠতো? সুরাইহাম বলল এটা আমার চাস্তো ভাই আরেফিন। আমি অবাক হয়ে গেলাম, রীতিমতো বললাম চাস্তো ভাই মানে? সুরাইহাম বলল আমি তোমার কথা ওকে বলেছি, আর তোমার সাথে দেখা করতে এসেছে। আমি বললাম দেখা করতে আসছি মানে? এটা তুমি কি বললে? আমার সাথে ফাজলামো করো না সুরাইম। ও বলল না না, তোমার সাথে ফাজলামো করছি না। আমার হাত ধরে বলল আমি তোমাকে কিছু একটা বলবো, কিন্তু ক্লাসে কাউকে বলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। ও তখন বলল আমি একজন জিন, আর আমি তোমাদের সাথে লেখাপড়া করছি। তোমাকে আমার অনেক ভালো লাগে বিধায় তোমার সাথে বন্ধুত্ব করেছি। তোমার কথা আমি আর বন্ধু আরিফিন, বেলি, নাসিমা আর বড় ভাই ইফরিতকে জানিয়েছি, ওরা তোমার সাথে দেখা করবে। আমি বললাম ওরা কোথায়? সুরাইম বলল চট্টগ্রামের কোন একটা মাদ্রাসায় লেখাপড়া করছে, হিফাজ বিভাগে। তখন আমি প্রায় হাফেজ হয়ে যাব, এক পারা মুখস্থ করা বাকি ছিল। আর তখন সুরাইম, নাসিমা, আরিফিন, বেলি হাফেজ হয়ে গেছে। তাদের ব্যাপারে কথা হওয়ার পর 4 দিন পর আমি কোরআনের হাফেজ হলাম আলহামদুলিল্লাহ। ইফরিত ছিল তাদের বড় ভাই, তার বয়স এখন প্রায় 100 বছরের উপরে। বাকিরা আমার সমবয়সী। প্রিয় ভাই, আমি আজ এই পর্যন্ত লিখলাম, সময়ের অভাবে বাকিটা লিখতে পারছি না, সময় পেলে লিখবো। আর তাদের নিয়ে অনেক কাহিনী আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। কথাটি একদম সত্য। যদি সিলেক্ট হয় কততম এপিসোডে শেয়ার করবেন, জানাবেন। আর আমি আপনার অনেক বড় ফ্যান। আবার বলছি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 5 ওয়াক্তের নামাজে অবশ্যই পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, অ্যান্ড অবশ্যই আপনার স্টোরিটা শেয়ার করে দিলাম।
খুব সুন্দর একটা ঘটনা ছিল এবং আমি বুঝতে পারছি এটা হচ্ছে একটা মাদ্রাসা নির্ভর ঘটনা। মাদ্রাসা নির্ভর ঘটনাগুলো এরকমই হয়, খুবই অদ্ভুত হয় এবং খুবই উইয়ার্ড টাইপের স্টোরি হয়। সত্যি দারুণ, সত্যি দারুণ, খুব বেশি ভালো লেগেছে ভাই। অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে না, সবার কাছে স্টোরিটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে পছন্দ হলেই মূলত কষ্ট সার্থক হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ইট, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ভাই। আপনাদের পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম এবং এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বিকজ আজকে কিন্তু অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসা। আজকের ঘটনাটা সত্যি মানে আজকের এপিসোডটা আমার জন্য সত্যি অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল এবং বিকজ অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছিল আপনাদের। অ্যান্ড আজকে অনেকদিন পর আবারও ফিরে আসা নতুন ভাবে, ইনশাল্লাহ ভালো একটা সময় আপনারা পার করতে পেরেছেন। অ্যান্ড আই বিলিভ যে আপনারা এভাবে এই ঘটনাগুলো যেভাবে পাঠাচ্ছেন সেভাবে পাঠাতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ঘটনায় ডেফিনেটলি শেয়ার হবে, এখানে কোনো মিস হবে না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে, ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।